আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুল হোসেন। সুপ্রদর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন সমাজ এবং রাষ্ট্রের সাথে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের অতীত, বর্তমান, আগামী গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কি ভাবনা তার, ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রদর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজ আমরা আলোচনা করব চলমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড এবং বিশেষত লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপির কর্মকাণ্ড, বর্তমানে তারা কী কাজ শুরু করে আসছে এবং রাষ্ট্র যে সংস্কারের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার তথা বিভিন্ন রাজনৈতিক দল যেসব কাজ করে যাচ্ছে, তার পাশাপাশি এলডিপি কী কাজ শুরু করে যাচ্ছে তা নিয়ে আজ আমরা বিশেষ আলোচনা করব। আমাদের মাঝে এমন একজন ব্যক্তি উপস্থিত আছে, খুবই সজ্জন এবং গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি রাষ্ট্রের। আমরা যদি একটু আলোচনা করি লিবারেল ডেমোক্রেটিক পার্টির সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশের খেতাবপ্রাপ্ত প্রথম বীর বিক্রম, আমরা আজ কথা বলবো ডক্টর কর্নেল অলি আহমেদ। আমরা এখন দেখছি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, প্রায় দেড়টি মাস ধরে কাজ তারা করছে এবং বিভিন্ন অর্গান যে নষ্ট করেছে তার সংস্কারটুকু করছে। আমরা দেখতে পাচ্ছি আসলে তারা কী সংস্কারটুকু তারা করছে, বিভিন্ন জায়গায় রদবদল হচ্ছে। আমরা একটু জানতে চাই, আপনারা যারা রাজনৈতিক দলের প্রধানগণ আছে বা বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারাও কিন্তু এক যুগে কাজ করেছে বিভিন্ন সেক্টরে গিয়ে। আমি একটু এলডিপি, আপনার লিবারেল ডেমোক্রেটিক পার্টি নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা এই সংস্কার সাথে আপনারা কী কাজ শুরু করে আছেন এবং বিশেষত অন্তর্বর্তীকালীন সরকারের যে মূল টার্গেট সেটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। আসলে কি আমরা এইবারে এই সময়ে এসে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পেতে যাচ্ছি কিনা? জনগণ সুষ্ঠু নির্বাচন একমাত্র সমস্যা না, জি, এটা হলো 10টা সমস্যার মধ্যে একটা সমস্যা। বাংলাদেশের মধ্যে মনুষ্যত্ব নাই, মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে। মানুষকে ভালো মন্দ পার্থক্য করার জন্য সুযোগ সৃষ্টি করে দিতে হবে। দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে জেলে আবদ্ধ করতে হবে, দরকার হলে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এখনো পর্যন্ত বড় বড় কোনো দুর্নীতিবাজ দৃশ্যমান কোনো শাস্তি পায় নাই। কোনো না কোনোভাবে তারা পার পেয়ে যাচ্ছে। কেউ কাকেও টাকা দিচ্ছে, কেউ কারো চাচা, কেউ কারো ভাতিজা। এটা দেখে প্রশাসন চলবে না। আপনি যখন চেয়ারে বসবেন আপনাকে সকলের প্রতি ন্যায় বিচার করতে হবে। সকলেই সমান, এখানে হিন্দুও নেই, বৌদ্ধও নেই, খ্রিস্টানও নাই, বড় দলও নাই, ছোট দলও নাই। এখানে হলো সবাইকে সমানভাবে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আপনি দেখেন আজকে 40 বছর 50 বছর বড় কোনো দুর্নীতিবাজের বড় কোনো শাস্তি হয় নাই। কোনো না কোনোভাবে তারা পার পেয়ে যাচ্ছে। এই সরকারের সময় যদি তারা পার পেয়ে যায় তাহলে দুর্নীতির থেকে আপনি বের হতে পারছেন না। তা আপনি ভোট দিয়ে কি করবেন? চোরগুলি তো থেকে যাবে, ডাকাতগুলি তো থেকে যাবে। ডাকাতদের হাতে কি বাংলাদেশ নিরাপদ? চোরদের হাতে কি নিরাপদ? বেঈমানদের হাতে কি নিরাপদ? এই কাফেরদের হাতে কি দেশ নিরাপদ? নিরাপদ হবে তখন যখন আপনি আবেগে বশীভূত হবেন না, হুজুগের বাঙালি হবেন না। আপনি সত্যকে ধারণ করবেন, মিথ্যাকে পরিহার করবেন, ভালো মানুষকে চিহ্নিত করবেন, সেই যেই দলের হোক। তার সাথে, এটা দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার সাথে সম্পর্ক হলো লোকটা কি ভালো, এই লোকটা কি দেশের প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত, এই দেশটা কি দেশের প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত, এই লোকটা কি প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত, এই লোকটা কি এমপি হওয়ার উপযুক্ত, এই লোকটা কি আমাকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত। এই জিনিসগুলি জনগণকে বিচার বিশ্লেষণ করতে হবে। আগের মতো কিছু টাকা পাইলাম আর জিন্দাবাদ দিলাম, এইভাবে যদি চলে দেশ কখনো দেশ আগাবে না। আপনি, আপনার কথা খুবই পরিষ্কার। আপনি একটা কথা বলেছিলেন, আগে নির্বাচনটা পরে আসছে, আগে একটু সংস্কারটা। কারণ প্রতিটা সেক্টরে কিন্তু দুর্নীতি বা বিভিন্ন একেবারে ঝঞ্ঝার একটা অবস্থা। আপনার যে কথাটা বলেছেন, আপনি বলতে চাচ্ছেন নির্বাচনটা পরে হোক, আগে সংস্কারটা হোক। বাট আপনি অপর পৃষ্ঠা একটু উল্টে দেখবেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানগণ বারে বারে বলে যাচ্ছে তারা নির্বাচনের দিকে ঢুকছে। আসলে কি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম কাজ কি হবে এখন? কি আপনার এই জায়গায় কি পরামর্শ থাকবে আপনার থেকে? রাজনৈতিক দলগুলি তারাও চায় একটা নির্বাচন হোক, কিন্তু বর্তমানে যারা সরকার আছে তারা যদি মনে করে অনির্দিষ্টকালের জন্য তারা থেকে যাবে, তারা বোকার স্বর্গে বসবাস করছে। আমরা আঙ্গুল চুষে এখানে বসে থাকবো না। রাজনীতির মূল ধারক বাহক হলাম আমরা। এই দেশ আমরা স্বাধীন করেছি। এই দেশ নিঃসন্দেহে ছাত্র জনতা আমরাও ছিলাম। আমার দলেরও 4 জন লোক নিহত হয়েছে, 12 জন আহত হয়েছে। আমাদেরও ক্ষুদ্র অবদান এই সরকার তাড়ানোর পিছনে ছিল।
আমরা কি এখানে আঙ্গুল চুষে বসে থাকবো? আমরাও তো এই দেশ পরিচালনা করার জন্য আসছি। আমাদেরও একটা স্বপ্ন আছে এই দেশ নিয়ে। আমি মুক্তিযুদ্ধ হিসাবে একজন ক্যাপ্টেন হিসাবে কেন গিয়েছিলাম? আমি তো একটা স্বপ্ন দেখেছিলাম কী ধরনের বাংলাদেশ হবে। আমি তো এই বাংলাদেশটা এখনো পাই নাই। আমি যদি দেখি আবার চোর ডাকাতেরা নির্বাচনের নামে আবার এগিয়ে আসছে, তারাই দেশ পরিচালনা করবে, তাহলে আমার বাংলাদেশ গেল কোথায়? আমি যে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম সেই বাংলাদেশটা কোথায়? নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু সংস্কারের জন্য একটা সময় দিতে হবে। সেই সংস্কারটা অনির্দিষ্টকালের জন্য না, 6 মাস হতে পারে, 9 মাস হতে পারে, তার থেকে বেশি হওয়াটা ঠিক না। এখন যেভাবে তারা আগাচ্ছে এটা তারা ভুল পথে আগাচ্ছে। তাদেরকে সেক্টরগুলি নির্ণয় করতে হবে, সেক্টরগুলি নির্ণয় করে এটার প্রধানকে দায়িত্ব দিতে হবে যে তুমি দুর্নীতি দমন কমিশনের প্রধান হিসেবে তোমাকে নিয়োগ দেওয়া হলো, তুমি আর 5 জন কাকে মেম্বার হিসেবে চাও তুমি আমাদেরকে রিকমেন্ড করো। সরকার এটা বিবেচনা করে দেখবে এই লোকগুলি ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাদেরকে নিয়োগ দেবে, নাহলে সরকারের পক্ষ থেকে আর 5 জনকে সিলেক্ট করে নিয়োগ দেবে। নিয়োগ দিয়ে তাদেরকে বলতে হবে তোমরা তোমাদের দৈনন্দিন কাজগুলিও করো এবং সংস্কারের জন্য যা প্রয়োজন সেটাও করো। আপনি এখন চোরদের হাতে সংস্থাগুলি রেখে দিয়েছেন, মধ্যখানে আরেকজনকে দায়িত্ব দিলেন তুমি সংস্কার করো। চোররা চোরের কাজ করতেছে আর সংস্কারওয়ালা সংস্কার কাজ করতেছে, তাহলে জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সরকার সময় নষ্ট করতেছে। এই সরকার এই সময় নষ্ট করার, আপনার কি মনে হয় এই সময়টা নষ্ট করা একটা প্ল্যান মনে করছেন কিনা আপনারা যারা রাজনৈতিক গবেষক মানুষ, আপনারা কি মনে করছেন? তাদের জ্ঞানের অভাব, অভিজ্ঞতার অভাব। প্রত্যেকটা কাজের জন্য একটা দক্ষতার প্রয়োজন, অভিজ্ঞতার যারা প্রয়োজন। রাজনীতি করেন বা রাজনীতি সংগঠনের সাথে আপনারা যারা প্রধানতম হিসেবে কাজ করে যাচ্ছেন, তাদের কি উচিত নয় তাদেরকে একটু পথ দেখিয়ে দেওয়া, যেহেতু তারা কোনো রাষ্ট্র পরিচালনা? আমি তো ক্ষমতায় নেই। আপনি এখন টেলিভিশনের মালিক, আপনি এখন টেলিভিশনের দায়িত্বে আছেন। আপনি মনে করেছেন আমার ইন্টারভিউ নিতে হবে, আপনি আমাকে 10 বার টেলিফোন করেছেন, তারপর আমি রাজি হয়েছে যে ঠিক আছে আপনার সামনে আমি উপস্থিত হয়ে একটা ইন্টারভিউ দেবো। এটা ডক্টর ইউনূসকে তো এগিয়ে আসে যারা অভিজ্ঞ তাদেরকে কাছে আনতে হবে। উনি তো এই কাজটা করছেন না। উনি তো যারা দেশ পরিচালনা করেছেন তাদের সাথে তো উনি বসছেন না। তার প্রয়োজন হলো যারা অভিজ্ঞ লোক, যারা দেশ পরিচালনা করেছে তাদের সাথে সপ্তাহে অন্তত একদিন আধা ঘন্টা বসে তাদের পরামর্শ নেওয়া। এই জিনিসটা না করে ভুল পথে পথ আগাবে বাংলাদেশ 100% ভুল পথে পরিচালিত হচ্ছে। এখন এলডিপির কর্মকাণ্ড ঠিক যে আমরা যেটুকু কথা বলতে চাচ্ছি, লেবারেল ডেমোক্রেটিক পার্টি, আপনারা এখন কি কাজটুকু করেছে বা আপনার সাংগঠনিকভাবে কতটুকু শক্তিশালী, আর নির্বাচন নিয়ে আপনাদের প্ল্যানটা কি, পরিকল্পনাটুকু কি? আমার দল হলো খুবই ছোট। আমি যদি মনে করি আমার 50টা এমপি হবে, এটা ঠিক না। বর্তমান আমরা যে অবস্থা আছি 20-25 জন এমপি হওয়ার মতো প্রার্থী আছে। আমরা চেষ্টা করছি যে আমাদের দলটাকে আরো সুসংগঠিত করার জন্য, সুসংগঠিত করার জন্য। এখানে প্রশ্ন হলো রাজনীতির মধ্যে একটা জিনিস ঢুকে গেছে যে বড় দলে না গেলে এমপি হওয়া যাবে না, বড় দলে না গেলে মন্ত্রী হওয়া যাবে না, বড় দলে না গেলে পয়সা রোজগার করা যাবে না, বড় দলে না গেলে এমপি নির্বাচন করার জন্য 2 কোটি টাকা পাওয়া যাবে না। আমার দলে তো সেই ধরনের টাকা দেওয়ার ব্যবস্থাও নাই, টাকা আয় করার কোনো ব্যবস্থাও নাই। সুতরাং আমার দলে অন্য বড় দলগুলিতে যাওয়ার জন্য যেভাবে আগ্রহী, আমার দলগুলিতে আসার জন্য সেভাবে তো লোক আগ্রহী না। এটাই হলো বাস্তবতা। আমরা যদি একটু জানতে চাই ভবিষ্যৎটা আপনার কীভাবে আপনারা দেখছেন, এখন আপনি ডক্টর কর্নেল অলি আহমেদের ভবিষ্যৎটা কি হতে পারে? আমি খুব স্মুথ ট্রানজিশন হবে এটা দেখছি না। আমি আগেও কয়েকবার বলেছি, শেখ হাসিনাকে বারবার ওয়ার্নিং দিয়েছি, 15 বারের উপরে, যে আপনি নিরাপদে দেশ ত্যাগ করেন। এটা লিখিতভাবে আছে, এটা না যে আমি মৌখিকভাবে ঘরে বলেছি, এটা না, এটা লিখিতভাবে পত্র পত্রিকার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে 15 বারের উপরে বলেছি। আমি এটাও বলেছি 3 বছর আগের থেকে এখানে অন্তর্বর্তীকালীন সরকার হবে। তখন আমাকে অনেকে গালি দিয়েছে, উনি অন্তর্বর্তীকালীন সরকার বলছে কেন? 3 বছর পরে তো অন্তর্বর্তীকালীন সরকারই হলো। আমি তো সেটা 3 বছর আগের থেকে বলে আসছি অন্তর্বর্তীকালীন সরকার হবে। এটা অন রেকর্ড আছে, এটা অন রেকর্ডে আছে। এখন যারা সরকার আসছে তাদের মূল কাজটা হবে সংস্কারগুলি দ্রুত করা, এবং সংস্কারগুলি করার পন্থা তাদেরকে জানতে হবে। এখনো পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় যারা হাসিনার লোটা বহনকারীরা আছে তাদেরকেও তো সরাইতে পারি নাই। লোটাগুলি তো নিজের নিজের জায়গায় বসে আছে, হাসিনার প্রেতাত্মাগুলি প্রত্যেক জায়গায় বসে আছে, তাদেরকে তো আমরা সরাইতে পারি নাই। এটা সরানো কোনো কঠিন কাজ না, তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। এখানে প্রেম প্রীতি দেখার কোনো কাজ নেই।
প্রশাসন আপনি বসবেন, বিচারের আসনে বসবেন, মাতা পিতার দিকে তাকাবেন, এটা মাতা পিতার দিকে তাকানোর জায়গা না, এটা প্রেম প্রীতি করার জায়গা না, এটা হলো আল্লাহ রসুলের নাম নিয়ে সমান বিচার করার জায়গা। প্রত্যেকের সাথে ন্যায় বিচার করতে হবে। যারা দুর্নীতিবাজ তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে, আপনাকে কঠোর হতে হবে। এখানে বসে শুধু হুঁকা টানার জায়গা না। আপনার চট্টগ্রামকে নিয়ে, আমাদের এই চট্টগ্রামকে নিয়ে আপনার ধারণা কী? বা আমরা সরকার যখন যে সরকার গঠন হোক না কেন, চট্টগ্রামকে নিয়ে কি ভাবনা হতে পারে একটু? বেগম জিয়ার শেষ আমলে 2001 সাল থেকে নিয়ে 6 সাল পর্যন্ত চট্টগ্রামের 9 জন মন্ত্রী ছিল। 9 জনে কি 9টা গরুর বাচ্চা জন্ম দিছে? 9 জনে কি কাজ করেছিল? তারা সকলে নিজের নিজের বিল্ডিং, নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান করেছে, বিল্ডিং করেছে, জনগণের জন্য তো কিছু করে নেই। যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় না বসাইতে পারেন, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো কিছু আশা করবেন না। গরুর বাচ্চায় জন্ম দেয়, ছাগলের বাচ্চায় জন্ম দেয়। চোর এবং ডাকাত, বেঈমান এবং মোনাফেক, সে নিজের কাজ করবে, জনগণের কাজ করবে না। চট্টগ্রামের লোকদেরকে সজাগ হতে হবে। অতীত নিয়ে শুধু ইকুর মতো চিপাইয়ে খেলে হবে না। ভালো লোকগুলি চিহ্নিত করতে হবে, তাদেরকে সংসদে পাঠাতে হবে, তবেই চট্টগ্রাম মুক্তি আসবে। চট্টগ্রামের আজকে তো 50 বছরের জলবদ্ধতা যাচ্ছে না, তাহলে কিসের সরকার, কিসের মেয়র, কিসের কাউন্সিলর? এগুলি হলো সব বদমাশ, দুর্নীতিবাজ, বেঈমান, মুনাফেক, চট্টগ্রামের কলঙ্ক। অন্তর্বর্তীকালীন সরকার তো একটা নির্বাচন দিবে, আর জনগণ বেছে নিবে কাকে বা এমপি করা যায়, কাকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা যায়। তাদের ভূমিকা বা আপনারা যারা রাজনীতি করেন তাদের ভূমিকা চট্টগ্রামকে, আপনারা তো আশঙ্কার কথা বলেছেন, আমরা আশাবাদী হতে চাই, আপনার থেকে আশার কথা। আশাবাদী হওয়ার জন্য জনগণকে সজাগ হতে হবে। তাকে সবচেয়ে প্রথমে একজন ভালো মানুষ হতে হবে। আমি যদি ভালো মানুষ না হই, আমি ভালো মানুষ চিনব কীভাবে? ভালো মানুষ চিনার জন্য আমাকে প্রথমে ভালো মানুষ হতে হবে। চট্টগ্রামে যেভাবে গাঁজা খাচ্ছে, অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্ট স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিওল ইউনিটস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। Welcome to N. Mohammed Group. For over 50 years, N. Mohammed Group has been promise-bound to the self-reliance for company, community, and country its quality products and services, entrusting the first priority to the necessity and capability of the people of Bangladesh. At N. Mohammed, we specialize in crafting innovative plastic solutions for a wide range of industries. Our products are designed with precision, durability, and sustainability in mind. From custom injection molding to cutting-edge 3D printing, our state-of-the-art facilities ensure that every product meets the highest industry standards. But what truly sets us apart is our commitment to customer satisfaction. We've had the privilege of serving businesses both big and small, and our clients trust us to deliver on our promises. N. Mohammed Group, since 1968. ড্রাগ খাচ্ছে পুরো বাংলাদেশে, কোনো মানে হচ্ছে এই গাঁজাগুলি আসতেছে কোত্থেকে, ড্রাগগুলি আসতেছে কোত্থেকে, কক্সবাজার দিয়ে আসতেছে। এগুলি কারা ক্যারি করতেছে? চট্টগ্রামের বিভিন্ন জায়গার লোকগুলি এগুলির সাথে জড়িত। আজকে গাঁজা মুক্ত করতে পারি নাই, মদ মুক্ত করতে পারি নাই, অসামাজিক কার্যকলাপ থেকে মুক্ত করতে পারি নাই। অথচ আমরা 12 ওলিয়ার দেশের লোক, কলঙ্কিত করেছি 12 ওলিয়াদেরকে আমরা। আমাদেরকে আগে ভালো মানুষ হতে হবে, ইমানদার হতে হবে, ভালো মানুষ হতে হবে, তাহলে আমরা ভালো কাজগুলি করতে পারবো। আমরা যদি নিজকে প্রস্তুত না করি, দেশের জন্য কিভাবে আমরা প্রস্তুতি নেব? আসলে অনেকেই বলছে সংবিধানকে পুরো দস্তুর বাগাগুড়া একটু সংস্কার করা হোক, আর কেউ কেউ বলছে কিছু কিছু জায়গা সংস্কার করা হোক। আপনি একজন বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনি কি মনে করেন? পুরো সংবিধানটা তো খারাপ না,
সংবিধানের যে ধারাগুলি নিয়ে বিতর্ক আছে বা দেশের জন্য ক্ষতিকর, জনগণের জন্য ক্ষতিকর, সেগুলি আমাদেরকে বাতিল করে তার জায়গায় নতুন সংবিধানের ধারাগুলি সংযোজন করতে হবে। আপনার পায়ে ব্যথা হয়েছে এই জন্য আপনি পুরো শরীর কেটে ফেলবেন, এটা তো হয় না। পায়ের চিকিৎসা করাতে হবে। সংবিধানের কিছু কিছু ধারা আছে যেগুলি জনগণের জন্য ভালো না, দেশের জন্য ভালো না, সেগুলি বাদ দেন, বাদ দিয়ে নতুন ধারাগুলি নিয়ে আসেন। এখানে 3 জন লোক বা 5 জন লোককে দিয়ে হবে না। ইউনূস সাহেব কমিটি করে দিয়েছেন ভালো, কিন্তু এটা নিয়মটা কী হবে? ওই ব্যক্তি যাকে প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে তার উচিত হবে আরও 5 জন লোক বেছে নেওয়া। 5 জন লোক বেছে নিয়ে তাদের উচিত হবে সংবিধানটা আগামী দিন কীভাবে রচিত হবে সেটা ঠিক করা। তারপরে সমগ্র বাংলাদেশে যারা আইনজ্ঞ আছে, সংবিধানের এক্সপার্ট আছে, তাদেরকে ডেকে নিতে হবে। তাদেরকে ডেকে নিয়ে 2 দিন 3 দিন 5 দিন ওয়ার্কশপ করতে হবে। ওয়ার্কশপ করে সংবিধানের প্রত্যেকটা দ্বারা বিচার বিশ্লেষণ করে ঠিক করতে হবে কোনটা ভালো কোনটা মন্দ। এটা ঠিক করার পরে রাজনীতিবিদদেরকে ডাকতে হবে যে আমরা এই স্টেজে আসছি, আপনাদের কোন ধারাগুলি কি মনে করেন, তাহলে আর কোনো বিতর্ক থাকবে না। 5 জন লোকে যদি মনে করে 18 কোটি লোকের সংবিধান তারা ঠিক করে দেবে, এটা ভুল কাজ করবে। আসলে দীর্ঘদিন ধরে তো নির্বাচন একটা অনুষ্ঠান, সে অনুষ্ঠানে জনগণ অংশগ্রহণ করতে পারছে না। হয়তো রাত্রে হয়ে যায়, হয়তো দামি প্রার্থী দেওয়া হয়, বিভিন্ন রকম করে নির্বাচনটুকু হয়ে যায়। লাস্ট 16টি বছর বা 20টি বছর আমরা যেটুকু দেখেছি। জনগণ আসলে কী চায় নির্বাচনটা নিয়ে? এই অনুষ্ঠানে তারা কীভাবে সংযুক্ত হতে চায় বা কীভাবে নিজেদেরকে যুক্ত করতে চায় এই নির্বাচন? জনগণ ভোট দিতে আগ্রহী, তারা দেশ নিয়ে খুব আশাবাদী। তারা একটা স্বপ্ন দেখছে যেখানে তারা ন্যায় বিচার পাবে, তাদের সামাজিক অধিকার নিশ্চিত হবে, মানবিক অধিকার নিশ্চিত হবে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান স্বচ্ছভাবে কাজ করবে, তাদের কোনো সমস্যা হবে না। যেখানেই যায়, যে প্রতিষ্ঠানে যাক না কেন, তারা মনে করে তারা এখানে ন্যায় বিচার পাবে। এখনও পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছে না, অদ্যাবধি পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছে না। বিভিন্ন জায়গায় এখনও হাসিনার ছাত্রলীগ যুবলীগেরা আসনে বসে আছে। যুবলীগ ছাত্রলীগের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। যে কিছুটা একটা ভয়েস রেকর্ড একটা ফাঁস হতে দেখেছি যে ওই জায়গায় শেখ হাসিনা বলছে আমি খুব কাছাকাছি টুস করে চলে আসবো। আসলে আসার জন্য সেই পরিবেশটুকু কি বর্তমানে কি সে কি তৈরি করে রেখে গিয়েছিল? মানে পরিবেশটুকু কি সে ঢুকতে পারবে যে কোনো সময়? এরকম পরিবেশ কি বাংলাদেশে রেখে তৈরি করে? 15 বছরে তিনি 15,000 কোটি বোকামি করেছে। এটা হলো আর অন্যতম আর একটা বোকামি। সে যদি বাংলাদেশে আসে, তার একটা চুলের টুকরোও পাওয়া যাবে না। মানুষ এইভাবে তার উপর ক্ষিপ্ত। সেনাপ্রধান তাকে বের করে দিয়ে দেশটাকে কলঙ্ক থেকে বাঁচিয়েছে। সে যদি থাকতো, তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে মানুষের ঘরে নিয়ে যেত, অংশ অংশ করে নিয়ে যেত। সেনাপ্রধান সমগ্র জাতিকে কলঙ্ক থেকে বাঁচিয়ে দিয়েছে। অনেকে অনেক রকম কথা বলতে পারে, কিন্তু তাকে যদি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতো চিলের মতো, তাহলে জাতি কলঙ্কিত হতো। সেই কলঙ্ক থেকে আমরা বেঁচে গেছি। মেগা প্রকল্প করলে মেগা দুর্নীতি করা যায়। আমরা এখন প্রমাণিত হয়েছি, কিন্তু ইতিমধ্যে আমরা প্রমাণিত হয়েছি যে হাজার হাজার কোটি টাকা কীভাবে গেছে বড় বড় প্রকল্পের মাধ্যমে। একটু মানুষের ধারণার আপনারা একটু রাজনীতিটা একটু পরিবর্তন করেন তো। তারা মনে করছে যে টানেল করছে, ফ্লাইওভার করেছে, রিং রুট করেছে, এত আয়োজন করে তারা করেছে। তো টানেল করেছে সত্য, ফ্লাইওভার করেছে সত্য, কিন্তু কত পার্সেন্ট লোক টানেল ব্যবহার করতেছে? শতকরা 1 ভাগ। 99 ভাগ লোক টানেল ব্যবহার করছে না। ফ্লাইওভার ব্যবহার করতেছে কজন লোক? শতকরা 5 জন লোক। 95 ভাগ লোক ফ্লাইওভার ব্যবহার করছে না। তাহলে আপনি শতকরা 95 ভাগ লোকের জন্য কি করলেন? প্রথম কথাটা হলো উন্নয়নমূলক কাজ করছেন বড় বড় লোকদের বড় বড় গাড়ি চালানোর জন্য, গরিবদের হাঁটার জন্য, গ্রামের সুন্দরভাবে থাকার জন্য তাদের কোনো ব্যবস্থা করে নাই। আর তিনি মনে করেছেন আমি যদি 1000 প্রজেক্ট করি 1000 কোটি টাকা দিয়ে, সেখান থেকে চুরি করতে আমার কষ্ট হবে। এক জায়গাতে যদি সব জায়গা 1000 কোটি টাকা এক জায়গাতে রেখে দিই, ওখান থেকে 900 কোটি টাকা চুরি করার সুবিধা হবে। তিনি বড় চুরি করার জন্য বড় প্রজেক্টগুলি হাতে নিয়েছেন। এটাতে কোনো সন্দেহ আমরা এটাও দেখি যে যেসব উন্নয়ন কর্মকাণ্ডটুকু হয়েছে, আমি একটু যদি যেহেতু আপনি একটা সময় দীর্ঘটা সময় একটু যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন, এখন মানসম্মত আমরা অনেক প্রশ্ন তুলতে পারছি। আসলে যে আপনি টানেলের কথা বলেছেন, এখন টানেলটা প্রায় লস তো এমন নয়, এখন এখানে যাওয়ার জন্য কেউ নাই,
একেবারে খালি একটা অবস্থা। গরু চলতেছে না। আমি যেদিন গেলাম কেউ নেই, আমি একাই একটা গাড়ি, পিছনে একটা গাড়ি আসলে দেখলাম। যে এখন রাস্তাঘাটে বা অবকাঠামোগত উন্নয়ন যেটুকু হয়েছে, আপনার অভিজ্ঞতা থেকে বলেন একটু, যেহেতু আপনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন, আপনি টেকসই উন্নয়ন হয়েছে কিনা প্রথমত, আর বিশাল বিশাল দুর্নীতি কিন্তু এই খাতে, যোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন এই খাতে হয়েছে, আপনার কি মনে হয় এই ব্যাপারটা নিয়ে? আপনি আমি যখন যোগাযোগ মন্ত্রী ছিলাম, আমি আমার সমস্ত অফিসারদেরকে বলছিলাম আপনাদেরকে সবাইকে রাস্তায় দেখতে চাই। যোগাযোগ মন্ত্রণালয়ের কাজ হলো রাস্তায় যাওয়া এবং জনগণকে দেখা তারা কিভাবে উন্নয়ন কর্মকাণ্ডগুলি গ্রহণ করছে। যেমন আমি একটা তুলনা দিচ্ছি, আমি যখন কক্সবাজার রাস্তাটা করতেছি, সমুদ্র সৈকতের রাস্তা শুরু করেছি, বিভিন্ন জায়গায় আমি প্রতি সপ্তাহে বা প্রতি মাসে 2-3 বার যেতাম। মানুষ আমাকে আটকাইতো, আমি দাঁড়িয়ে যেতাম, জিজ্ঞাসা করতাম আপনারা কেন আটকাচ্ছেন? বলছে আপনি রাস্তা বানাচ্ছেন, আমাদের পানিগুলি যাবে কিভাবে? আমরা তো বন্যায় ডুবে যাব। তখন আমি ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করতাম এখানে কোনো ব্রিজের পরিকল্পনা আছে কিনা? বলেন নাই স্যার, আমি যে এই জায়গায় একটা ব্রিজের পরিকল্পনা নিয়ে নাও। যেখানে যেখানে লোক বাধা দিয়েছে সেইখানে আমরা ব্রিজের ব্যবস্থা করেছি। এখন কক্সবাজার একটা রেল লাইন করেছে, ব্রিজের কোনো ব্যবস্থা নেই, কালভার্ট দিয়েছে। কালভার্ট দিয়ে আপনি এরকম উজানের যে পানিগুলি আসে সেটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? করতে পারবেন না। যার কারণে এখন যার কারণে বন্যা হচ্ছে এবং রেল লাইন প্রত্যেক দিন উল্টে যাচ্ছে। এই তার তো কোনো ধারণাই ছিল না দেশের সম্বন্ধে। সে তো গণভবন থেকে বাইরে হয় নাই, সে তো টেলিভিশন ওখান থেকে বসে ক্যামেরার মাধ্যমে বক্তব্য দিয়েছে, ভয়ে জনগণের কাছে আসে নাই। ওবায়দুর রহমান তো কখনো কোনো রাস্তা দেখে নাই, সে তো তার ঘর দেখেছে, তার অফিস দেখেছে, রাস্তায় তো কখনো ছিল না। যখনই কক্সবাজার আসছে বদিউর রহমানের সাথে কিছু ড্রাগ নেওয়ার জন্য আসছে, জনগণের কাজের জন্য তো আসে নাই, যার জন্য এখন পলাইতে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সংস্কারের কাজ করছে। যারা দুর্নীতিবাজ, যারা টাকা পাচার করেছে, তারা তো এখন টাকা পাচারের সাথে আছে। যেসব দেশে টাকা পাচার করেছে সেই সব দেশে তারা চলে গেল, তো তারা তো এখন আরাম আয়েসে দিন কাটাবে। আসলে এখন অন্তর্বর্তীকালীন কি সরকারের অন্যতম কাজ হবে না, যারা টাকা পাচার করেছে সে টাকাও নিয়ে আসুক, পাশাপাশি ব্যক্তিটাও নিয়ে আসুক? আমি প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি দায়িত্ব, পররাষ্ট্রমন্ত্রীর যিনি দায়িত্ব পেলেন, তার তো প্রথম কাজ হওয়া উচিত ছিল বঙ্গবন্ধু থেকে বেরিয়ে সমস্ত রেড পাসপোর্টগুলি বাতিল করা, এবং যে সমস্ত রেড পাসপোর্টধারী সাধারণ পাসপোর্ট তাদের কাছে আছে 2টা পাসপোর্ট, এই পাসপোর্টগুলি প্রথম দিন প্রথম ঘন্টায় বন্ধ করে দেওয়া উচিত ছিল। তাহলে এতগুলি চোর বিদেশে পলায়ন করতে পারতো না। কিন্তু এই কাজটা করতে 15 দিন সময় লেগেছে। অর্থাৎ চোরগুলিকে বাইরে যাওয়ার জন্য আমরা একটা সুযোগ করে দিয়েছি। বাইরে যারা গেছে তাদেরকে যে কোনো সময় আপনি ফেরত আনার জন্য চেষ্টা করতে পারবেন। কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে যে চোরগুলি পলায় আছে তাদেরকে ধরার জন্য কোনো কর্মকাণ্ড দেখছি না। শুনছি তারা বিল্ডিংয়ে পলায় আছে। আমার জানা তথ্য অনুযায়ী একটা বিল্ডিংয়ে প্রায় 60-70 জন মন্ত্রী এমপি পলায় আছে একটা জায়গায়। আমি বলতে চাচ্ছি না, কারণ এটা প্রশাসনের ব্যাপার, তারাই এটা ডিল করুক। হয়তো তারা মনে করতেছে একসাথে এতগুলি চোর বাইর করলে তাদের সাথে ইন্টারোগেশন করা সম্ভব হবে না, তাদেরকে সামাল দেওয়া সম্ভব হবে না, এই জন্য একজন করে চোরগুলি ওখান থেকে বাইর করছে। এটাও তাদের পলিসি হতে পারে, কিন্তু জনগণকে বলে দেওয়া উচিত যে এতগুলি চোর আমরা আটক করেছি, তাদেরকে আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে নিয়ে আসব। তাহলে এটাতে একটা জবাবদিহিতা থাকবে। এখন কিন্তু জবাবদিহিতা নাই। এই সরকার কাকে কোথার থেকে ধরছে বা কাকে কোথায় আছে, আগে তো আমরা দেখেছি র্যাবের টেলিফোন ট্র্যাক করে, বিভিন্ন মিডিয়া ট্র্যাক করে তারা তাদেরকে ধরেছে। এখন তো কাকেও 1.5 মাসের মধ্যে ওইভাবে ধরতে দেখি নেই। যারাই ধরা পড়েছে জনগণ তাদেরকে ধরে দিয়েছে। প্রশাসনের মাধ্যমে কোনো লোক ধরা পড়েছে এখনো আমরা দেখছি না। স্যার, আমরা একদম শেষ প্রান্তে 30টা সেকেন্ড আপনি একটু অন্তর্বর্তীকালীন সরকার যারা কাজ করছে তাদের উদ্দেশ্য করে এখন অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্ট স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোলিং মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। Welcome to Enlarge
50 years, N. Mohammed Group has been promise-bound to the self-reliance for company, community, and country its quality products and services, entrusting the first priority to the necessity and capability of the people of Bangladesh. At N. Mohammed, we specialize in crafting innovative plastic solutions for a wide range of industries. Our products are designed with precision, durability, and sustainability in mind. From custom injection molding to cutting-edge 3D printing, our state-of-the-art facilities ensure that every product meets the highest industry standards. But what truly sets us apart is our commitment to customer satisfaction. We've had the privilege of serving businesses both big and small, and our clients trust us to deliver on our promises. And Mohammed Group, since 1968. সময় ব্যাপারগুলো নিয়ে একটু আপনি 30 সেকেন্ড কথা বলুন প্লিজ। উপদেষ্টাদেরকে আমি অনুরোধ করব তাদেরকে তাদের লিমিটেশন বুঝতে হবে। আমি যেভাবে বললাম যে আমি একটা ছোট দলের নেতা, আমার এখানে 15-20 জনের বেশি নেই যারা এমপি হওয়ার মতো উপযুক্ত। যারা উপদেষ্টা আছে তাদেরকেও বুঝতে হবে তাদের কর্মক্ষমতা কত দূর, তাদের মেধা কত দূর। এখানে তারা বড় বড় পিএইচডি হোল্ডার হতে পারে, বড় বড় ডিগ্রিধারী হতে পারে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা তাদের কত দূর। যারা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে, তাদের সাথে নিয়মিত বৈঠক করে, গোপনে হোক প্রকাশ্য হোক, তাদের সাথে নিয়মিত বৈঠক করে তাদের থেকে পরামর্শ নিয়ে আগালে সফল হবে, অন্যথায় বিপদগ্রস্ত। এটা আপনি জানতে চাই যে আসলে এই আওয়ামী লীগের তো অনেক খ্যাতি ছিল, একটা অনেক দক্ষিণ এশিয়ার একটা ভালো একটা দল ছিল এবং এই মুক্তিযুদ্ধ সংগ্রামে তাদের কিছুটা অবদান ছিল, তাদের অবদান ছিল। কিন্তু আপনারা জানতে চাই লাস্ট 16টি বছর শেখ হাসিনা কেন এরকম দমন নিপীড়ন, এই তো স্বৈরাচারী ভাব চলে আসলো, এই দলের তো একটা কৃতিত্ব ছিল। শেখ মুজিবুর রহমান ছিল হোসেন শহীদ সরওয়ার্দের বডিগার্ড, বডিগার্ড থেকে তার রাজনীতি শুরু, এবং সে সবসময় ভালো ভালো নেতাদেরকে আওয়ামী লীগ থেকে বিতাড়িত করেছে। আওয়ামী লীগ যখন প্রথমে গঠিত হয়, বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিরা, শিক্ষিত ব্যক্তিরা আওয়ামী লীগের সদস্য ছিল। শেখ মুজিব তাদেরকে একে একে বিতাড়িত করে ক্ষমতা নিজের হাতে তুলে নেয়। ঐতিহাসিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা বরিশাল, ফরিদপুর, যশোর, ঢাকার পশ্চিমাঞ্চলের লোকেরা অধিক সংখ্যায় হোস্টেলে বসবাস করত। আমাদের কুমিল্লা, নোয়াখালী, সিলেট বা চট্টগ্রাম বিভাগের বা ময়মনসিংহের ছেলেরা হোস্টেলে কম থাকতো, কারণ আমাদের যাতায়াতের ব্যবস্থা ভালো ছিল বিধায় তাদের পক্ষে নিজের ঘরের থেকে গিয়ে কোনো জায়গায় থেকে লেখাপড়া করা সম্ভব ছিল। সুতরাং ঐতিহাসিক কারণে গ্রেটার ফরিদপুর, গ্রেটার বরিশাল, গ্রেটার খুলনার ছেলেমেয়েরা অধিক সংখ্যায় হোস্টেলে থাকত। তাদের উপর শেখ মুজিবের একটা রাজত্ব ছিল। পরবর্তী পর্যায়ে তোফায়েল আহমদের রাজত্ব ছিল। আপনারা যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিপি কিন্তু ওই সমস্ত অঞ্চলেরই হয়েছে। অন্যান্য অঞ্চলের ছেলেরা বা মেয়েরা এই রাজনীতিতে আসতে পারে নাই। তাদের এখানে বেশি শক্তিশালী ছিল, কারণ তারা সংখ্যায় বেশি ছিল, এবং তারা যখন ওই রাজনীতি করেছে তাদের মধ্যে কোনো গণতন্ত্র ছিল না। আপনি 1971 সালে দেখেন, 71 সালের আগে শেখ মুজিব কি বলল, যে গণতন্ত্র চাই, গণতন্ত্র কায়েম করতে হবে। তিনি যখন দেশের প্রধানমন্ত্রী হলেন, তিনি প্রথমেই কি করলেন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করলেন। তিনি কখনো গণতন্ত্রের বিশ্বাসী ছিল না। তারই তো কন্যা শেখ হাসিনা। শেখ মুজিবের ঘরে শেখ মুজিবের কন্যায় জন্ম হয়েছে। শেখ মুজিব বিশ্বাস করতো একদলীয় শাসনে, তার কন্যাও একদলীয় শাসনে বিশ্বাস করছে। সে, আপনি নিশ্চয়ই দেখেছেন তার মুখের কথা, আমার ক্ষমতা চাই, আমার ক্ষমতা চাই। সে জনগণের জন্য প্রধানমন্ত্রী হয় নাই, সে লুট করার জন্য প্রধানমন্ত্রী হয়েছে। আজকে যে সমস্ত মন্ত্রীরা আপনারা দেখছেন, কারো 240টা ঘর, কারো 260টা ঘর, এতগুলি ঘর কি করবে? এগুলি হলো হারামজাদা,
এগুলি মানুষের জাদা না, এগুলি হলো আল্লাহর পক্ষ থেকে তাদের উপর অভিশাপ। আসলে 1971 সালের পর থেকে এখন অবধি পর্যন্ত আমরা আসলে জনগণের এত আত্মত্যাগ সুফলটা গড়ে ঢুকছে না। আমরা কি এইবার এই সময় এসে, যেহেতু ছাত্র জনতার মিলে কিন্তু গণ অভ্যুত্থানটুকু হয়েছে 2024 সালে, এই গণ অভ্যুত্থান, আমরা কি এখন আশাবাদী হতে পারি কিনা, নাকি আমরা আগের মতো আশঙ্কায় থাকবো স্যার? জনগণকে আশঙ্কায় থাকতে হবে, জনগণ যতদিন সজাগ না হয়। ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে হবে। আবেগের মধ্যে কোনো কাজ করলে হবে না, হুজুগের মধ্যে কাজ করতে হবে না। পৃথিবীতে সবাই বলে হুজুগের বাঙালি, আমরা এই হুজুগের মধ্যে থাকলে হবে না, আবেগের মধ্যে থাকলে হবে না। সত্যকার অর্থে ইমানদার লোকদেরকে বেছে নিতে হবে। এটা ছোট দল হোক আর বড় দল হোক, দলের বিষয় না। কোন নেতা দেশকে ভালোবাসে, কোন নেতা দেশের জনগণকে ভালোবাসে, কোন নেতা দুর্নীতি করে নাই, কোন নেতার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, এটা বেছে নিতে হবে। বেছে তার পিছনে লাইন দিতে হবে। জনগণ এই কাজ যতদিন করবে না, তাদের বিপদ থেকে তারা কখনো উদ্ধার হবে না। ততদিন পর্যন্ত আমরা জনগণরা কিন্তু আশঙ্কায় থাকবো। অবশ্যই আশঙ্কা থাকতে হবে, কারণ সিদ্ধান্তটা জনগণকে নিতে হবে। জনগণ যদি হুজুকের মাথায় বড় দল হিসাবে বড় দলকে ভোট দেয়, ভালো লোক বিচার না করে, তাহলে নিজের কপালে নিজেই লাথি মারবে। 16টি বছরের কথা বলি, জনগণ কোনো সিদ্ধান্ত বা কোনো মত প্রকাশ করতে পেরেছে? এখন কি পারবে এরকম আপনি আশা? জনগণ সবসময় মত প্রকাশ করতে পারে। অনেকে বলে ক্ষমতার উৎস জনগণ, আমি বলি না, ক্ষমতার উৎস হলো আল্লাহ রব্বুল আলামিন। জনগণ হলো আল্লাহর হুকুমের দাস। জনগণকে ভালো মন্দ বিচার করার ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। জনগণ কোনটা মন্দ কোনটা ভালো সেটা বিচার করতে পারে। সে যদি হুজুগের মাথায় মনে করে এটা বড় দল, এটা অমুকের দল, এটা তমুকের দল, এটা করলে হবে না। এখানে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কোন নেতাটা দুর্নীতি করে নাই, কোন নেতাটা জনগণকে ভালোবাসে, কোন নেতার বিগত 50 বছরে কত বড় বাংলাদেশের জনগণের জন্য অবদান রেখেছে, এবং যারা কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে। সুন্দর সুন্দর কথা বলে কিন্তু কাজ করে কাফেরের মতো, এরকম করলে হবে না। ভালো ভালো কথা বলে কাজ করে জল্লাদের মতো। জনগণকে সেটা পার্থক্য করতে হবে। কোন নেতা তাদেরকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, ইমানদার, গ্রহণযোগ্য যে